নমস্কার। গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। প্রখ্যাত লেখক শিবরাম চক্রবর্তীর হাসির এবং মজার গল্প ঘুমের বহর। চলুন শুরু করা যাক। ঘুমের বহর। ঘুমোলে নাকি সার থাকে না। শুধু ষাঁড় বাঘ কিছুই থাকে না বুঝি। সেই কারণেই পণ্ডিতেরা ঘুমকে অসার বলে থাকেন। কিন্তু আমার মতে ঘুমোই হচ্ছে এ জীবনের সবচেয়ে সাবালো জিনিস। কিন্তু মশাই বলুন তো, জীবনের সেই সার ভাগে যদি কোনো ষাঁড় এসে ভাগ বসায়, সেটা কি একটা জীবন মরণ সমস্যায় হয়ে দাঁড়ায় না? জীবন আমাদের ঘুমোতে ওস্তাদ। বিছানায় গড়ালো কি মরাও। দেখতে না দেখতে ওর নাক ডাকছে। শুনতে শুনতে দেখো, রাত ভোর জেগে জেগে শুনতে থাকো ওই কারা না কারা। জীবনকে আমরা সাধলাম। যাবি দেখতে? শহর থেকে বয় স্কাউটরা এসেছে, ছাউনি ফেলেছে সিঙ্গিয়ার মাঠে, ক্যাম্প ফায়ার। আরে কত কি নাকি হবে আজ রাত্রিরে। যাস তো আমাদের সঙ্গে চল। ঘাড় নাড়ালো জীবন। আমার তো আর খেয়ে দে কাজ নেই। কি তোমার কাজ শুনি? কাল তো রোববার। খেয়ে দিয়ে যা কাজ, ঘুম লাগাবো। হোস্টেলের সুপারিনটেনডেন্ট ছুটি দিয়েছিলেন আমাদের। রাত 10টার মধ্যে ফিরলেই চলবে। 10 মানেই 11, আর যেখানে 11 সেখানে 12টা বাজিয়ে ফিরলেও দেখবার কেউ নেই। সুপার কিছুতেই অত রাত অবধি জেগে থাকবে না, ঠিক সময়ে ফিরছি কি না দেখবার জন্য। এতগুলো সুযোগ সুবিধা জীবনে কবার আসে, আর সবার সামনে এগুলো সমভাবে উন্মুক্ত। জীবনের সামনে উন্মুক্ত করা হলো। শুনে ও খুশি হয়ে উঠল। তোরা কেউ থাকবি না নাকি? আহ, বাঁচা গেল বাবা। তাহলে তো কোনো ঝামেলাই নেই। তোফা একখানা ঘুম লাগানো যাবে। সিঙ্গিয়ার মাঠে যাওয়ার পথে দেবীপুরের হাট। ভজুর মাসি বলছিল সেখান থেকে এক ভার মধু জোগাড় করতে, সোনালি রঙের চাক ভাঙা খাঁটি মধু। ভজু বললে যদি তার সাথে যাই তো সে একটু চাখতে দেবে আমায় তার থেকে। এত মধুর কথা আমি ভজুর মুখে কোনোদিন শুনিনি। শুনে মধুর লোভে হোস্টেলের ছেলেদের দঙ্গল ছেড়ে ভজুর সঙ্গ নিলুম। দেবীপুরের শনিবারই হাট তখন ভাঙো ভাঙো। সেই ভাঙা হাটে মধুওয়ালাদের খুঁজে বের করতে সন্ধে উতরে গেল। ভজুর মাসি থাকেন কলকাতায়, বোনের গায়ে বেড়াতে এসেছেন। মধুর জন্যই নাকি কলকাতায় খাঁটি মধু বিরল। ঝোলাগুড়কে জল দিয়ে আর জাল দিয়ে ফেটিয়ে ফেটিয়ে আর ফুটিয়ে ফুটিয়ে আরও বেশি ঝুলিয়ে বোতলে ভরে মধু বলে চালানো হয়। দেখতে হুবহু মধুর মতো হলেও তার স্বাদ নাকি তেমন সুমধুর হয় না। কে নাকি বলেছে ভজুর মাসিকে বনগ্রামে মধু মেলে, আর তেমন মধু নাকি কোনোখানে মেলে না। তাই বোনকে চোখে দেখবার সাথে বন্য মধুর স্বাদ চেখে দেখার লোভেই বোনের গ্রামে এই বুনো গায়ে তিনি এসেছেন। এক ভার মধু কিনল ভজু। আমি বললাম, কই দে, চাকতে দিবি বলেছিলিস। এখন কি রে? এখন কি? ফরমাসি বন্ধু যে, মাসিমাকে আগে দিয়ে তারপর তো তার জার ভর্তি হবার পর ভারের গায়ে যা লেগে থাকবে তার সবখানেই তো আমাদের, তোর আর আমার। জারের কথায় আমি ভারী বেজার হলাম। যা রেখে দে তোর মধুর ভার তোর মাসির ভাড়ারে। চাই না আমি চাকতে ফরমাসির মধু, তোর ফরমেশও রেখে দেগে। তারপর ভার ঘাড়ে করে আবার আমাদের যাত্রা শুরু হলো। হাট ভেঙে আমরা সিঙ্গিয়ার পথ ধরলাম। কোষে হাটন লাগিয়েছি, কিন্তু কোষের পর কোষ পেরিয়ে গেলে সিঙ্গিয়ার আর দেখা নেই। এদিকে কোষে কোষে ধুল পরিমাণ। ধুলোর আর পরিমাণ হয় না। পাড়াগার রাস্তা তো, এর মধ্যে সরু এক ফালি চাঁদ উঠেছিল। ভজু বললে, চ মেঠো পথ ধরা যাক, তাহলে আর এই ধুলো ঠেলতে হবে না। মাঠে মাঠে শর্টকাট করে চলে যাওয়া যাবে বেশ। মেঠো পথে পা দিতেই চাঁদটাও যেন মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে লাগলো। এই এক ছিরি কালো, তারপরে ঢালাও আধার। আলেয়া নেই বটে, তবে আলের গায়ে ঠক্কর খেতে খেতে নাজেহাল হলাম। একবার তো হোঁচট খেয়ে নিজের গায়েই ঘাড়ে গিয়ে পড়লাম। ঘাড়ে মধুর ভার ছিল, তার চোটে চলকে উঠলে জামাই পড়ল। এমন চটে গেলাম নিজের উপর যে বলবার নয়, চটচটে হয়ে গেল জামাটা। এমনিভাবে আরেকবার আলের উপর হুমড়ি খেতে গিয়ে কার যেন গায়ের উপর পড়েছি। পড়তেই আমি গাক করে উঠলাম। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস যে? ভজহরি চেঁচায়। ও তুই, তোর গায়েই টাল খেয়েছি তাই বল। শুশ্রূষার চলে আমি ওর গায়ে হাত বোলাই। যাই বল ভজু,
খেয়ে না খেয়ে শরীরটা তুই বাগিয়েছিস বটে। আমার কথায় বজু এবার গাক করে, ষাঁড়ের মতো চেঁচায় না, ছি। আমি বলি, জাঁক করার মতন চেহারা পেয়েছিস, পেয়ে আবার গাঁক করছিস? আহা, তোর মতন এমন নদর দেহ যদি আমার হতো রে ভাই রে। বলতে বলতে আর বোলাতে বোলাতে ওর লেজে আমার হাত পড়ে। বেশ লম্বা একখানা লেজ। আরে এ কি রে, তোর আবার ল্যাজ হলো কবে? তুই ল্যাজ গজিয়েছিস? কই, তোর লেজের কথা তো কোনোদিন আমায় বলিসনি, ঘুণাক্ষরেও না। ভজুর লেজস্বিতার পরিচয় পেয়ে হতবাক হতে হয়। ষাঁড়ের গোবর তোর মাথায়, ভজু বলে। গাঁক গাঁক করে, মানে কিংবা বলতে বলতে গাঁকায়। যেমন ষাঁড়ের মতন বুদ্ধি, তেমনি হয়েছে ষাঁড়ের মতোই গলা। ক্রমে ওর শিঙে হাত পড়তেই টের পেলাম যে ভজু নয়, ভজু ওরফে ষাঁড়। তখন আমি বলি, আমি না ভাই, একটা ষাঁড়, ষাঁড়টাই আমার মতন ডাকছিল। সেই সময় মেঘের ঘোমটা ফাঁক করে চাঁদমামা উঁকি মারে, আর ষাঁড়চন্দ্রর নিজ মূর্তি দেখা দেন। আমি ভজুকে দেখাই, এইটাই এতক্ষণ গাঁক গাঁক করে আমাদের ভাষায় কথা কইছিল। আর এইটাই হাত দিয়ে, মানে ষাঁড়টার এই ষাঁড়াংশে, বুঝলি কি না, আমি ভেবেছি যে এটা বুঝি তোর লেজ। ষাঁড়টা মাথা চালে, নিজের লেজে বারবার পরের হস্তক্ষেপে সে পছন্দ করে না বলেই মনে হয়। ওর মাথার চাল দেখে ভজু আমায় জিজ্ঞেস করে, ওটা অমন করে মাথা খেলাচ্ছে কেন রে? মতলব কি রে? কি খেলছে ওর মাথায় ওই জানে। আমি বলি, তবে শুনেছি গুতবার আগেই নাকি ওরা মাথাটাকে অমন করে খেলিয়ে দেয়। এক ষাঁড়ের মতোই এক আওয়াজ, কিন্তু ষাঁড়ের নয়, ভজুর। আমার কথা শেষ হবার আগেই ভজু কাছে একটা যে গাছ ছিল তার ডালে লাফিয়ে উঠেছিল। আমাকে আর বলতে হয় না, আমিও ততক্ষণে আরেক ডাল বাহাদুর হয়ে বসেছি দেখতে না দেখতে। ষাঁড়টা তখন আমাদের কাঁচ ঘেঁষে আসে, গাছ ঘেঁষে দাঁড়ায়, গাছের গুঁড়িতে শিং ঘষতে থাকে, আর মাঝে মাঝে ঘাড় তুলে তাকায় আমাদের দিকে, আর গাঁক গাঁক করে। মানে কি রে? ভজু জিজ্ঞেস করে। আমরা যেমন ধার বাড়াবার জন্য ছুরিতে শান দিই নে, ও তেমন নিজের শিং সানিয়ে নিচ্ছে। গুগু গুতবে নাকি রে? ভজু ভয়ে তোতলা মেরে যায়। নির্ঘাত। তাহলে সারা রাত দেখছি এই গাছের ডালে বসেই কাটাতে হবে আমাদের। ভজু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। কোথায় সিংহের মাঠ, আর কোথায় এই ইয়াসিং, কোথায় বয় স্কাউটের মেলা, আর কোথায় এই ষাঁড়ের খেলা। ভাবতে গেলে কান্না পায়। তোর মধুর ভাতটা দে তো আমার। আমি ভজুকে বলি, ওকে একটু মধু খাইয়ে দিই, যদি ওর রাগটা কিছুটা পড়ে। মধু খেয়ে মেজাজটা একটু মিষ্টি হয় যদি। তাক করে খানিকটা মধু ওর মুখের উপর ছাড়ি। ষাঁড়টা জিভ দিয়ে চেটে নেয়, চেখে টেখে খুশি হয়েছে বলেই মনে হয়। ফের আবার হাঁ করে তাকিয়ে থাকে আমাদের পানে। আর চাউনির আবছা আলো স্পষ্ট করে বোঝা যায় না, তাহলেও সেটা ওর মধুর দৃষ্টি যে সে বিষয়ে সন্দেহ নেই। তাক করে ভাতটা আমি হাঁকড়ে দিই ওর নাকের ওপর। ভজু হা হা করে ওঠে, এই 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 করলি কি? মাসিমার মধু যে, হ্যাঁ? মধুর এনো সমাপেত করলাম। বেঁচে থাকলে বহুত মধু পাওয়া যাবে, আর বিস্তর মাসি। কিন্তু বেঘরে এখানে মারা পড়ে বাসি হয়ে গেলে কেউ দেখবে না। ভাতটা তাক ফসকে যায়, তার নাক ফসকে যায়, মাটিতে গিয়ে পড়ে, ভেঙে ছড়িয়ে যায় চারধারে। আর ষাঁড়টা হুমড়ি খেয়ে পড়ে তার উপর, এক হাত জিভ বার করে চাটতে থাকে। ভজুকে বলে, আর না, আর দেরি নয়, এইবার যতক্ষণ ও মধু নিয়ে মত্ত থাকবে সেই ফাঁকে আমরা সটকায় আয়। চট করে আমরা গাছ থেকে নেমে পড়ি, নেমেই ছুট। কিন্তু ষাঁড়ের জিভ যে আমাদের 4 ডবল তাকে জানত। এক লহমায় সে ভাড়ের মধু খতম করে মাঠের টুকু চেটে নিয়ে আমাদের পিছু নেয়। গরুদের সঙ্গে আমাদের গরমিল ঠিক এখানেই। ওরা আলাদা জীব, কোথায় একটা ভালো জিনিস পেলে আমাদের ধীরে সুস্থে তাড়িয়ে খায়, আর ওরা তাড়ি খেয়ে তারপরে তাড়ায়। যার নাম নাকি রোমন্থন, 4 পা তুলে আমাদের তেড়ে আসে। ষাঁড়টা বোধহয় গুঁতোতে আসছে না রে। ছুটতে ছুটতেই মনে হচ্ছে আরও মধু পাবার জন্যই। তোকে বলেছে, একবারে কি আর হয় ওর? এক জ্বালা হলেও কিছুটা হতো না হয়। পড়ি কি মরি ছুটেছি। এটাকে কবির ভাষায় বলতে গেলে, আকাশ জুড়ে মেঘ করেছে চন্দ্র ডোবে ডোবে, ষাঁড় ছুটেছে পিছু পিছু মধুর লোভে লোভে। ছুটতে ছুটতে আমরা হোস্টেলের এলাকায় এসে পড়লাম। তখনও কিন্তু পাষণ্যটা পিছু ছাড়েনি। কি হ্যাংলা ভাই! ভজু না বলে পারে না। এমন আদেক্ষেল ষাঁড় আমি জন্মে দেখিনি। আমি বললাম, দাঁড়া,
ষাঁড়টার সঙ্গে একটা চালাকি খেলা যাক বলে হোস্টেলের গা লাগার যে চালাঘরে আমরা কয়লা ঘুঁটে ইত্যাদি মজুদ থাকতো, ভজুকে নিয়ে আমি তার ভেতরে সেদুই। বলা বাহুল্য, ষাঁড়টা সেখানেও আমাদের অনুসরণ করে, কিন্তু ঢুকেই না। আমরা ওদিকের জানলা দিয়ে গলে বেরিয়ে এসেছি, বাচাদন সেটি আর টের পায়নি। বাছুরে বুদ্ধি তো, বেরিয়ে এসে আমরা এদিক ওদিক বাইরে শেকল তুলে দিই। থাকো বাবা, যাবজ্জীবন কারাবাসে, আজ রাত্রিরের মতন। ষাঁড়কে শৃঙ্খলিত করে আমরা শুতে যাই, কিন্তু শোয়া ওই নামমাত্রই, ঘুমের দেখা নেই। মুহুর্মুহুর কানে যেন শুল বিত্তে থাকে। বাপরে, ষাঁড়টার সে কি ডাক! সিংহনাদ কখনো শুনিনি, কিন্তু ষাঁড়ের নাদ তার কোনো অংশে খাটো নয়, সে কথা আমি হলপ করে বলতে পারি। আটচালা ফুঁড়ে হোস্টেলের পাকা দেওয়াল ফুটো করে আসতে থাকে সেই হাঁক, জীবন দুর্বিষহ করে তোলে। মানে তখনও কিন্তু জীবন দুর্বিষহের সবটা আমরা টের পাইনি। ভোরে উঠেই প্রথম কাজ হলো ষাঁড়টাকে বার করা। সুপারিনটেনডেন্ট উঠবার আগেই হোস্টেলের বাচ্চা চাকরটাকে ডাকলাম। তাকে আমরা মোষের পিঠে চড়ে বেড়াতে দেখেছি। অমন মোষের যে পৃষ্ঠপোষকতা করতে পারে, সে কি আর তুচ্ছ একটা ষাঁড়ের মোষাহাবি করতে পারবে না? মিষ্টি কথায় তাকে তুষ্ট করি, কি গায়ে হাত বুলিয়ে, কি যা করে হোক সামান্য একটা ষাঁড়কে সাহায্য করা তার পক্ষে এমন কি? এই বংশী, চালাঘরের মধ্যে একটা ষাঁড় ঢুকে বসে আছে, তাকে কায়দা করে বার করতে পারবি? 8 আনা হলে পারি। ভোজি বললে 2 আনা। বংশী বলল না, 8 আনা। আমি বলি 10 পয়সা। বংশী 8 আনা। ভোজু বলে 4 আনা। বংশী না বাবু, 8 আনা চাই। আমি বললাম না রে না, মোটমাট 4.5 আনা পাবি। বংশী 8 আনা। বংশীর সেই এক কথা। ভোজু 6 আনা। আমি 6.5 আনা। আস্তে আস্তে বাড়ানো আমার। ভোজু যেন হঠাৎ খেপে গিয়ে বলল, না না, তাই আনাই, 8 আনাই দেব, কিন্তু ষাঁড়টাকে বার করা চাই। বংশী তখন লম্বা একটা বাঁশ নিয়ে এলো। তারপর আটচালার পেছনে গিয়ে জানলা গলিয়ে সেই বাঁশ দিয়ে খোঁচাতে লাগলো ষাঁড়টাকে। বংশী আর বংশ দুজন মিলে কি করলো তারাই জানে। একটু পরে আমরা চালাটার এধার ফুড়ো একজোড়া শিং বেরুতে দেখলাম। তারপর সেই শিংয়ের পিছু পিছু গোটা ষাঁড়টাকে বেরিয়ে আসতে দেখা গেল। লেজ আর আওয়াজ একসঙ্গে তুলে শিং নাড়তে নাড়তে হুড়মুড় করে বেরিয়ে পড়ল পাষণ্ডটা। বেরিয়ে আর কোনো ধার না তাকিয়ে দুদ্দার এক ছুট লাগালো মাঠের দিকে। আর আমাদের বংশী সব অংশে ছুটল তার পেছন পেছন। সে দৃশ্য দেখবার মতোই, কিন্তু এসবেরও বড় আরেক দ্রষ্টব্য ছিল। সেটা দেখা দিল তারপরেই। জীবন আমাদের বেরিয়ে এলো চোখ রগড়াতে রগড়াতে। খুঁড়ের ঘাটি সেই আটচালার আর্তর ভেদ করে শিং দিয়ে ষাঁড়টা যে দরজা বানিয়েছিল, সেই শিং দরজা দিয়ে এলো আমাদের জীবন, ষাঁড়ের পদাঙ্ক অনুসরণ করে। হ্যাঁ, তুই কি ছিলিস নাকি রে ওর ভিতর, ওই আটচালায় সারা রাত? হ্যাঁ? অবাক হয়ে আমরা জীবনকে দেখি, আমাদের জীবনের অষ্টম আশ্চর্যকে। এই কি তোর ঘুম ভাঙালো নাকি রে? ভজু ওকে শোধায়। ঘুমোতে পেলাম কোথায়? আরামে যে ঘুমোবো একটু, তার জো কি? চোখ মুছতে মুছতে জীবন জানায়, যা ঝড় বৃষ্টি গেছে কাল রাত্রিরে। যত না বৃষ্টি তার চেয়ে ঝড়, যত না ঝড় তার ঢের বেশি মেঘের ডাক। মেঘের ডাক বলিস কি রে? বলছি কি তবে, ভাবলুম যে তোরা নেই, কোনো ঝামেলা হবে না, আরামে ঘুমানো যাবে। কিন্তু হোস্টেলে কি তোরা ঘুমোতে দিবি? 11টার সময় ফিরে এসে হই হল্লা লাগাবি সবাই, আমার স্বাদের ঘুমটাই মাটি করবি তখন। তাই ভাবলুম তার চেয়ে চলে যাই আটচালায়, কাঠকুট্র সরিয়ে ঘুঁটেদের সরিয়ে হটিয়ে মজাসে ঘুম লাগাই একখান। তা তোর বেশ ঘুম হয়েছিল তো, ঘুমিয়েছিস তো ভালো করে, টের পাসনি কিচ্ছু? ভজুর কথায় আমার কথার পিঠেই। ঘুম? তা এক ঘুম হয়েছে একরকম। কেন, কি টের পাবো বলতো? সে একটু অবাক হয়। এই এই একটু ইতর বিশেষ। ভজু একটু ঘুরিয়ে বলে, কারো হাঁক ডাক? বললাম কি তবে, ঝড় বৃষ্টি কি কম গেছে কালকে? আর কি বাজ পড়া আওয়াজ রে ভাই, আর ঝড়েরও কি তেমনই দাপট। হাওয়ার চোটে এক গাদা ঘুঁটে এসে পড়েছে আমার ঘাড়ের উপর কখন যে, তার কিচ্ছু আমি টের পাইনি। সকালে উঠে দেখলাম সারা গায়ে ঘুঁটের লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, কিন্তু আওয়াজটা যা, বাপস, ঘুমের মধ্যেও হানা দিয়েছে আমায়।
রাতভর কি করাক্কর, এমন মেঘের ডাক জীবনে শুনেনি। জীবনের ঘুম কাহিনী মানে ঘুমের জীবন কাহিনী হা করে শুনি আমরা। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও সুন্দর সুন্দর হাসির এবং মজার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন।